এইগুলার দেখা যায় যে আমার শেয়ার হোল্ডিং ভেরি মাচ লিমিটেড। আমার প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে দেখা যায় মিনিমাম 2 জন এবং ম্যাক্সিমাম আমার শেয়ার হোল্ডিং থাকে হলো 50 জন। যার কারণে দেখা যায় ম্যানেজমেন্টের যে পার্ট যারা থাকে তারাই বোর্ডে থাকে। কারণ হলো তারা ডিরেক্টলি ওনার। এবং তাদের সে প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো যে এদের শেয়ার মার্কেটে সেল করা যায় না, মার্কেটে ট্রেডেবল না। ঠিক আছে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড পাবলিক লিমিটেড কোম্পানি যদি আমি বলি, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমার আমার মিনিমাম শেয়ার হোল্ডিং থাকে 7 জন, ম্যাক্সিমাম হলো লিমিটেড বাই শেয়ার, যেটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আমার বলা থাকে। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য হলো যে কোম্পানি তার ইনভেস্টমেন্টের জন্য যে শেয়ার ক্যাপিটালের টাকা, সেটা মার্কেটে সে সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে টাকা সে আম, তুলতে পারে, অর্থাৎ শেয়ার অফার করে টাকা তুলতে পারে। তো দেখা যায় যে আমাদের পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টরের কনসেপ্টটা ভেরি মাচ স্ট্রিনজেন্ট স্ট্রিনজেন্ট ইন আ সেন্স। দেখা যায় যে পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বোর্ডে যারা থাকে তারাই দেখা যায় ম্যানেজমেন্টে থাকে, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর বোর্ডে থাকে, ফাইন্যান্স ডিরেক্টর থাকতে পারে, সেলস ডিরেক্টর থাকতে পারে। এটা কোম্পানি ভ্যারি করে এবং তারা আসলে ডিসাইড করে। এবং আমাদের দেশে যদি আমি প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো দেখি, তাহলে আমরা দেখবো যে ম্যাক্সিমাম প্রাইভেট লিমিটেড কোম্পানি তো আসলে ফ্যামিলি কেন্দ্রিক। তো ফ্যামিলির যারা মেম্বার আছে তারাই আমার অপারেশনে আছে, তারাই আবার বোর্ডে আছে। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট আসপেক্ট হলো স্টুয়ার্ডশিপ কনসেপ্ট। স্টুয়ার্ডশিপ কনসেপ্টটা কি? আমার বোর্ড অফ ডিরেক্টর এবং ম্যানেজমেন্ট দে আর সেপারেট, এবং ইউজুয়ালি বোর্ড অফ ডিরেক্টরে যারা থাকবে রিপ্রেজেন্টেটিভ শেয়ার হোল্ডার, তারা কেউ ম্যানেজমেন্টে থাকে না এবং থাকবে না। এটা হলো পাবলিক লিমিটেডের ক্ষেত্রে ভেরি স্ট্রিনজেন্ট, এটা কন্ট্রোল করা হয়। এবং এটার মনিটরিং বডি হলো বেসিক্যালি আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এবং দেখা যায় যখন আমার এই সেগ্রিগেশনটা থাকে, এই সেগ্রিগেশনের মধ্যে আমরা যারা, আচ্ছা আমরা কেউ পাবলিক লিমিটেড কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি কেউ দেখছি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানুয়াল রিপোর্ট যেটা বলি, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানুয়াল রিপোর্টের মধ্যে একটা ডিফারেন্স আছে। তো আমাদের অ্যানুয়াল রিপোর্ট কি কেউ দেখছি? না স্যার, পাবলিক লিমিটেডটা দেখা হয়নি স্যার। কেউ কেউ দেখি নাই? কেউ না? হ্যাঁ, দেখেছি স্যার, স্যার দেখেছি। দেখছি, কিন্তু ও, ওইভাবে ডিপলি দেখা হয় নাই। আচ্ছা। দেখেছি স্যার। তো ওই পাবলিক লিমিটেড কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনার স্টেটমেন্ট অফ কমপ্লায়েন্স অফ আপনার কি বলে এসএসসি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নোটিফিকেশন, ওটা কি দেখছি কেউ? যে স্যার ওই যে কর্পোরেট গভর্নেন্স কোড যেটা বলছেন, কর্পোরেট, কারেক্ট কারেক্ট, স্যার কর্পোরেট এটা গভর্নেন্স। এটা আছে স্যার এটা স্যার। আমাদের অ্যানাদার একটা কোর্স, এটা জি, পড়ানো হয়েছে জি। স্যার, এটা আমরা পড়ছি। দেখছি। মানে কেউ যদি দেখে থাকি, গুড। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কেউ যদি দেখে থাকেন গুড, কেউ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো একটা পাবলিক লিমিটেড কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাউনলোড করে ওটা দেখে নেবেন। ওইখানে দেখবেন কতগুলো আমার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসএসসি এসএসসি কোড যেটা আমি বলি, কোড অফ আমার কি বলে কোড অফ কর্পোরেট গভর্নেন্স যেটা বলি, কোড অফ কর্পোরেট গভর্নেন্স ওখানে গুলো একজন চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অথবা আমার চার্টার সেক্রেটারি কেউ একজন এটা ভেরিফাই করে দিবে যে একটা কোম্পানি কতটুকু আমার কোড অফ কর্পোরেট গভর্নেন্স আপনার মেনটেন করতেছে। এবং ওইখানে যদি আপনি ক্লজ গুলো দেখেন, ওখানে দেখলে বুঝতে পারবেন যে আমার পাবলিক লিমিটেড কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টর এবং ম্যানেজমেন্টের মধ্যে যে আমার সেগ্রিগেশনটা কিভাবে মেনটেন করা এবং মনিটর করা হয়। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমার এই পাবলিক লিমিটেড কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টরে যারা থাকে এবং ম্যানেজমেন্টে যারা থাকে তাদের মধ্যে কানেক্টর কি হবে? কারণ বোর্ড অফ ডিরেক্টর একটা সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নেওয়ার পর এটা তো আমার ম্যানেজমেন্টের কাছে যাইতে হবে যে এই কাজটা আমাকে করতে হবে। এটার কানেক্টিং পয়েন্ট হলো আমাদের ম্যানেজিং ডিরেক্টর। এখন ম্যানেজিং ডিরেক্টর কি কি আমার শেয়ার হোল্ডার হইতে হবে? নো। সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর থাকে তারা শেয়ার হোল্ডার হয় না। তো তারা কি কোন আপনার ক্ষমতা বলে সে আমার বোর্ড মিটিং এ সে অ্যাটেন্ড করে, তাকে বলা হয় এক্স অফিসিও ডিরেক্টর। এক্স অফিসিও ডিরেক্টর এটা হলো আমার একটা স্ট্র্যাটেজিক নেম, আমার একটা টার্ম। এক্স অফিসিও ডিরেক্টর বলতে বোঝাচ্ছে যে সে
ম্যানেজমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সকল কিছু প্রেজেন্ট করবে এবং বোর্ড অফ ডিরেক্টর যে ইনস্ট্রাকশন দেবে ম্যানেজমেন্টকে সেইটা ম্যানেজমেন্টকে ডিসেমিনেট করবে এবং ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের কোম্পানিজ অ্যাক্টে আসলে বেসিক্যালি কি বলা আছে। কি বলা আছে? ফরমেশন অফ দ্য বোর্ড, উই নো দ্যাট এ কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন ক্রিয়েটেড বাই ল অ্যান্ড ইট ডাজ নট হ্যাভ এনি ফিজিক্যাল এক্সিস্টেন্স। As such, it cannot act itself. The persons through whom it acts are known as directors. যেটা বললাম, the directors of a company are collectively known as the board of directors. The board must be properly constituted to transact the business of the company validly. Invalidly constituted board cannot bind the company by its acts. আচ্ছা, ইনভ্যালিডলি কিরকম? যে অনেক সময় দেখা যায় যে আমরা পড়বো যে আমার যে কোনো বোর্ড মিটিং এ আমার বোর্ড মেম্বারের কিছু ইনক্যাপাসিটি আছে। ইনক্যাপাসিটি বলতে কখন কখন একজন লোক সে ডিরেক্টর হতে পারবে না। তো তাকে যদি কোনো একটা বোর্ড অফ ডিরেক্টর ফর্ম করা হয়, তাহলে তখন যদি আমার এই সিদ্ধান্তগুলো হয়, ওই সিদ্ধান্তগুলো সাধারণত ভ্যালিড না। আচ্ছা, the acts of the directors who have been invalidly appointed would be valid if the irregularity of an appointment in this covered subsequently. আচ্ছা, এটা একটু আমি বুঝি, এটা একটু আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় মনে করেন কোনো একজন বোর্ড অফ ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তো তার কোনো একটা ইস্যু আছে যেটার কারণে হি ক্যানট বি দ্য বোর্ড অফ ডিরেক্টর, বাট যখন তাকে বোর্ড অফ ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে তখন সেটা সামহাও জানতো না। হ্যাঁ, এখন যদি ফ্রডুলেন্ট হয় সেটা ডিফারেন্ট জিনিস। আমি ধরে নিলাম জানতো না, হয়তো বা জিনিসটা রিভিল হয় নাই, বা যারা বোর্ডে যারা আছে তারা জিনিসটা জানতো না, বা যে মেম্বার আছে সেও জিনিসটা জানতো না যে এটা ইনক্যাপাবল, মানে এটার জন্য সে আসলে বোর্ড মেম্বার হতে পারবে না। এখন দেখা গেল সে বোর্ড মেম্বার থাকা অবস্থায় একটা বোর্ড মিটিং হলো এবং সেখানে একটা সিদ্ধান্ত হলো, দুইটা তিনটা সিদ্ধান্ত হলো। সাধারণত যে কোনো বোর্ড মিটিং এ আমার বোর্ড অফ ডিরেক্টররা সিদ্ধান্ত নেবে এবং তাদের মেজরিটি ভোটের বেসিসে সিদ্ধান্তটা পরে ইমপ্লিমেন্ট হয়। পরবর্তীতে দেখা গেল যে সেকেন্ড বোর্ড মিটিং করার সময় দেখা গেল যে না, তার তো অ্যাপয়েন্টমেন্টটা ভ্যালিড হয় নাই, সে আসলে বোর্ড অফ ডিরেক্টর থাকতে পারবে না। তাহলে এখন প্রশ্ন হলো, প্রথম বোর্ড মিটিং এ যে সিদ্ধান্তগুলো আসে, যেগুলা আমার আনউইলিংলি, মানে অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে সেটাকে ভায়োলেট করা হয়েছে, তাহলে কি সিদ্ধান্তগুলো বাতিল হবে কিনা? কোম্পানি একটা উত্তর হলো যে না, বাতিল হবে না। কেন হবে না? কারণ তার একটা মিস্টেক ছিল, এটা ফ্রড ছিল না। এখন মনে করেন যে ফ্রড যদি হয়, ইন্টেনশনালি হয়, তখন দেয়ার ইজ ফার্দার ইনভেস্টিগেশন, যে আসলে সেই ফ্রডের সাথে আমার কতজন জড়িত ছিল, কি আসে বিষয়ে আদৌ এখানে ইন্টেনশনালি ছিল না আনইনটেনশনালি ছিল, সেটা আমি গেলাম না। কিন্তু সিম্পল উত্তর হলো যে যদি আমার কোনো একটা সিদ্ধান্ত কোনো একটা বোর্ড মিটিং এ নেওয়া হয় এবং সেখানে যদি পরবর্তীতে ধরা পড়ে যে সেখানে সেই বোর্ড কোনো একটা বোর্ড মেম্বার আসলে ইনভ্যালিড ছিল, এবং সেই বোর্ড যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেটা আসলে বোর্ড মেম্বাররা বা কোম্পানি আসলে ইচ্ছা করে করে নাই, তখন সেই সিদ্ধান্তগুলো বাতিল হবে না। এটা হলো কনক্লুশন। এটা আপনাদের যদি কেস কোশ্চেন আসে, তাহলে কেসে হয়তো এই ধরনের কোনো সিনারিও থাকতে পারে। আদারওয়াইজ যদি থিওরি আসে, থিওরিতে আপনার আসলে এইভাবে লিখতে হবে। আচ্ছা, if the irregularity and appointment is discovered subsequently regarding the validity of the act of director, section 98 of the Companies Act states the following: the acts of a director shall be valid notwithstanding any defect that may afterwards be discovered in this appointment qualification, provided that nothing in this section shall be deemed to give validity to act done by director after the appointment of such director has been shown it to be invalid. এখন মনে করেন আপনি প্রথম মিটিং করলেন, প্রথম মিটিং করার পরে আপনি জানলেন না যে এখানে কোন একটা বোর্ড অফ ডিরেক্টর আমার মানে ইনক্যাপাবল। সেকেন্ড মিটিং শুরু করলেন, সেকেন্ড মিটিং এর শুরুতে জানতে পারলেন যে আসলে এই লোক ইনক্যাপাবল। এখন প্রশ্ন হলো, যখন আপনি জানতে পারলেন, তাহলে সেকেন্ড মিটিং থেকে প্রশ্ন জাগতে পারে সেকেন্ড মিটিং শুরু হয়ে গেছে, তাহলে আজকের মিটিংটা শেষ করি, মিটিংটা শেষ করে এরপরে আমরা নেক্সট মিটিং থেকে আমি উনি যে ইনক্যাপাবল আছে ওনাকে বাদ দিব। আচ্ছা, কোম্পানি কোম্পানি চাকরির উত্তর হলো, যখনই আপনি জানতে পারবেন সেই ইনক্যাপাবল, ঠিক ওই মুহূর্তের পর থেকে ওই ইনক্যাপাবল বোর্ড অফ ডিরেক্টর নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অর্থাৎ তাকে সাথে সাথে ওইখান থেকে বলতে হবে, ভাই আপনি ইনক্যাপাবল, আপনি এখনই চলে যান রিজাইন দিয়ে। এবার পরবর্তী যারা বোর্ড অফ ডিরেক্টর আছে তারা মিলে সিদ্ধান্ত নেবে যে আমার কি ধরনের কি হবে না হবে, কিন্তু বাট উনাকে রেখে আর সিদ্ধান্ত নেওয়া যাবে না। আচ্ছা, Regulation 95 the Schedule 1 of the Companies Act 1994, which is compulsory states as follows:
all acts done by any meeting of the directors or of a committee of directors or of a committee of the directors or by any person acting as a director shall notwithstanding that it be afterwards discovered that there were some defect in an appointment of any such directors or persons acting as aforesaid, or that they are on or any of them were disqualified, be as valid as if every such person had been duly appointed and was qualified to be a director. অর্থাৎ আমার দেখবেন যে আপনার পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মনে রাখবেন বোর্ড অফ ডিরেক্টরের কিছু সাব কমিটি থাকে, যেমন একটা কমন সাব কমিটি হলো আমার অডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, রেমুনারেশন কমিটি। বিভিন্ন প্রতিষ্ঠান তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কমিটি তৈরি করে টু মেক এ বেটার ডিসিশন। তো অডিট কমিটি ইজ ভেরি নর্মাল, কারণ হলো অডিট কমিটির সবচেয়ে বড় কাজ হলো যে আমার এক্সটার্নাল অডিট কন্ডাক্টে অ্যাসিস্ট করা, প্লাস হলো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ, প্লাস ইন্টারনাল অডিটের যে পয়েন্ট সেগুলো রিভিউ করা এবং সেটা আমার রোড ম্যাপ দেওয়া এবং সেই অনুযায়ী কোম্পানির বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া। এবং খেয়াল রাখবেন যে আমার সাধারণত আমার অডিট কমিটি যে থাকে, অডিট কমিটির আমার যে চেয়ারম্যান, এই চেয়ারম্যান সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয়ে থাকে। তো হু ইজ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হলো হি ইজ দ্য সিলেক্টেড ডিরেক্টর বেসড অন নলেজ, এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিস, বাট হি হ্যাজ নো শেয়ার হোল্ডিং দ্য কোম্পানি। হি ইজ দ্য স্যার ইন্ডিপেন্ডেন্ট। নামাজের সময় হয়েছে স্যার, আমি আমি কিছু সময়ের নামাজের জন্য। সময় দিচ্ছি আপনাকে, আমি আর 5 মিনিট পরে 6:30টায় আমি সময় দিব, ঠিক আছে? স্যার এখানে ওই শেয়ার হোল্ডার হতে পারবে না, কিন্তু এখানে তো একটা ক্লজ আছে, কি এক ক্লজ? পার্সেন্ট হইলো। 1%। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এটা হলো যদি কোনো কোম্পানি, মনে করেন পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, এখন মনে করেন আমার শেয়ারের ব্যবসা আছে, শেয়ারের বিজনেসে থাকলে মনে করেন আমি মার্কেটে ট্রেডিং করে 1% আমার শেয়ার হোল্ডিং আছে, তখন তখন যদি আমাকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তখন আমার সেই শেয়ার হোল্ডিং পার্সেন্টেজের টোটাল পার্সেন্টেজের 1%-এর বেশি হতে পারবে না, ঠিক আছে? কিন্তু বাট বাই প্রিন্সিপাল ইউজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সাধারণত শেয়ার হোল্ডিং থাকে না, ঠিক আছে? তো এটা যেটা করা হয়, কোম্পানিগুলো যখন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যাপয়েন্ট করা হয়, প্রথমেই তো ওই যেই লোককে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করতে চাচ্ছে তার একটা এনওসি নিবে। তো এনওসি নেওয়ার সময় সে বলে দিবে যে আমার শেয়ার হোল্ডিং আছে কিনা নাই। তো অনেক কোম্পানি যেটা করে কশাসলি যে বলে যে ভাই আপনি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবেনই, আপনি শেয়ার হোল্ডিংটা এখানে কি করেন, ফর্গ করে দেন। কারণ হলো, কারণ যখনই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মানে কি, সে বোর্ড অফ ডিরেক্টর অনেক কিছু সে বায়াস সিদ্ধান্ত নিতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এখানে ইন্টারফেয়ার করবে যে আপনি কোনো বায়াস সিদ্ধান্ত নিতে পারবেন না। যদি তার এখানে স্টেক থাকে, স্টেক বলতে কি, শেয়ার হোল্ডিং থাকে, তার কিন্তু তার সিদ্ধান্তটা কিন্তু বায়াসড হবে। তো এটা কিন্তু আপনি যদি বাই প্রিন্সিপাল বলেন, আমাকে যদি বলেন যে ওয়েদার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শুড হ্যাভ ইনভেস্টমেন্ট ইন দ্য কোম্পানি, আমাকে যদি বলেন ইট শুড নট বি, ওকে, ইট শুড নট বি, বাট আমাদের কোম্পানি আমাদের সিকিউরিটি এসএসসি গাইডলাইনে একটা ইয়া দিয়ে সুবিধা দিয়ে দিয়েছে 1%, বিকজ অফ, কারণ আমাদের পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডিং এর একটা পার্সেন্টেজ থাকে, যে পার্সেন্টেজটা সাধারণত মার্কেটে ট্রেডিং হয়। যেহেতু মার্কেটে ট্রেডিং হয়, মার্কেটে ট্রেডিং এর ক্ষেত্রে সেই সুবিধাটা যাতে অ্যাভেল করতে পারে, কারণ হিউম্যান রাইট যাতে ভায়োলেট না হয়, এই জন্য সেটা দিয়ে দিছে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে, দিস প্রভিশনস অফ দ্য ল ডু নট অ্যাপ্লাই টু দ্য ইন কেস অফ ডিরেক্টর whose terms of the office has expired but continues to act as director, who from the beginning knew that his appointment was defective. However, the defect in the information of the board cannot adversely affect the rights of the outsider who have no knowledge of the defects. A person ignorant of irregularity of the information of the board can claim protection. অর্থাৎ এখানে যে সিম্পল বলছে যে কেউ যদি কোনো কারণে যদি না জানে, দুইটা হতে পারে, একটা ইন্টেনশনাল হতে পারে, আনইনটেনশনাল হতে পারে। যদি তার আনইনটেনশনাল হয় তাহলে দেয়ার ইজ এ নো মিস্টেক, অর্থাৎ সে থাকা অবস্থায় কোনো সিদ্ধান্ত নিলে সেগুলো বাতিল করা যাবে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো নাম্বার অফ ডিরেক্টর। আমরা জানি দুই ধরনের কোম্পানি আছে, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে হচ্ছে এভরি পাবলিক কোম্পানি এবং এভরি প্রাইভেট কোম্পানি উইচ ইজ আ সাবসিডিয়ারি অফ পাবলিক কোম্পানি শ্যাল হ্যাভ অ্যাটলিস্ট 3 ডিরেক্টর। 3জন ডিরেক্টর মিনিমাম থাকতে হবে। কার? পাবলিক লিমিটেড কোম্পানি অথবা সাবসিডিয়ারি অফ এ পাবলিক লিমিটেড কোম্পানি। যেমন আমি যদি বলি আহ, বিকাশ, বিকাশের প্যারেন্ট হলো আমার ব্র্যাক ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক হলো আমার পাবলিক লিমিটেড কোম্পানি, বিকাশ হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে বিকাশের প্যারেন্ট যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি, সো পাবলিক লিমিটেড কোম্পানির জন্য যে অ্যাপ্লিকেবল, দ্যাট মিনস 3জন ডিরেক্টর, বিকাশের জন্য 3জন ডিরেক্টর অ্যাপ্লিকেবল। যদি 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 এরকম হয় যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি তার প্যারেন্ট নাই, এভরি প্রাইভেট কোম্পানি আদার দ্যান এ প্রাইভেট কোম্পানি মেনশন ইন সেকশন 91 শ্যাল হ্যাভ অ্যাটলিস্ট 2 ডিরেক্টর, অর্থাৎ তার কোনো পাবলিক প্যারেন্ট নাই, প্রাইভেট প্যারেন্ট আছে, তাহলে তার জন্য 2জন ডিরেক্টর। আর বলছে অনলি ন্যাচারাল পার্সন ক্যান বি অ্যাপয়েন্টেড এজ ডিরেক্টর। আচ্ছা, এখানে একটু অ্যাড করে
যদি আমার 1% কোম্পানি হয়, 1%, তাহলে 1% কোম্পানি হলে একজনের ডিরেক্টর, সেখানে তার দেয়ার ইজ নো স্কোপ টু বি টু ডিরেক্টর, ঠিক আছে? কারণ আমরা 2019 সালে 1% কোম্পানির কনসেপ্ট আসছে, ওপিসি, আমরা পরে দেখবো। এর আগ পর্যন্ত 1% কোম্পানির কনসেপ্ট আসলে ছিল না। The remuneration of the director shall from time to time be determined by the company in general meeting. General meeting বলতে AGM. The qualification of director shall be holding at least one share in the company. আচ্ছা, ডিরেক্টর হইতে হলে মিনিমাম একটা শেয়ার আপনাকে হোল্ড করতে হবে। And it shall be his duty to comply with the provision of the section 97 of the Companies Act. অ্যাপয়েন্টমেন্ট অফ, আচ্ছা তাহলে এখন তাহলে আমরা নামাজের জন্য ব্রেক নেই। এখন 6টা 28 বাজতেছে। আমরা চেষ্টা করব যে 6টা 45-এর মধ্যে চলে আসতে, ঠিক আছে? 15 মিনিট সময় দিলাম। ওকে, শেষ থ্যাংক করে ইউ। দিবো। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, হ্যালো। জি বলেন ভাই। স্যার, এই যে ব্যাংক যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি, যদিও ব্যাংকের জন্য আলাদা কোম্পানি একটা আছে, জি, এই যে সিইও এবং ডাইরেক্টর নিয়োগের ক্ষেত্রে এই পাবলিক লিমিটেড কোম্পানির নিয়ম কানুন ওখানে প্রযোজ্য হবে কিনা স্যার? হবে তো। যেমন হচ্ছে স্যার, কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর বা ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টরস বা এমডি বা সিইও, হুম। একই রুলস ওখানে প্রযোজ্য হবে ব্যাংকের ক্ষেত্রে স্যার? সবার জন্য প্রযোজ্য। এখানে ব্যাপারটা দেখেন, যখন কোনো ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়, ব্যাংক আগে কোম্পানি আকারে প্রতিষ্ঠিত হয়, কোম্পানিজ অ্যাক্ট 1994 এর এগেইনস্টে। এরপর সে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991। অর্থাৎ এনি কোম্পানি, কোন ব্যাংক কোম্পানি কি আপনার আরজিসি তে রেজিস্টার্ড কিনা সেটা বলেন। জি জি, তাহলে রেজিস্টার। আরজিসি তে রেজিস্টার্ড হবে কিনা কিভাবে, যদি সে কোম্পানিজ অ্যাক্টের আওতায় রেজিস্টার্ড না হয়? তাহলে তাকে কোম্পানিজ অ্যাক্ট মানতে হবে ফার্স্ট। কোম্পানিজ অ্যাক্ট মানার পরে তাকে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট মানতে হবে। এখন যেখানে মনে করেন সেম রুল ওভার রাইডিং আছে, যেমন আপনি দেখবেন যে এমডি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনার কোম্পানিজ একটা রিকোয়ারমেন্ট আছে, একটা ব্যাংক কোম্পানিজ একটা রিকোয়ারমেন্ট আছে, একটা এসএসসি রেগুলেশন একটা আছে। তাহলে এখন স্বাভাবিক সবচেয়ে স্ট্রিনজেন্ট হলো এসএসসি রেগুলেশন, তাহলে আপনাকে এসএসসিটা মানতে হবে। এসএসসিটা যদি মানেন, তাহলে অটোমেটিকলি আপনি ব্যাংকেরটা মানা হয়ে যাবে, ব্যাংক কোম্পানিজ একটা মানা হয়ে যাবে, নর্মাল কোম্পানিজ একটা মানা হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি, নামাজ পড়ে আসি স্যার। আর নামাজ পড়ে আসুন ভাই। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো, সালাম। আমরা শুরু করি। জি স্যার, জি বলেন। নামাজ শেষ হয়েছে স্যার, শুরু করতে পারেন স্যার। আচ্ছা, তো আমরা অ্যাপয়েন্টমেন্ট অফ, একটু মিউট করবেন প্লিজ, মিউটে আছেন। অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর। আচ্ছা, এখানে যে কোনো কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয়, প্রথমে যখন আমার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং আপনার কি বলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন রেজিস্টার্ড হয় আরজেসি তে, তখন আমাকে ডিরেক্টরের নাম দিতে হয়। সেই ডিরেক্টরের নাম হলো ফার্স্ট ডিরেক্টর। আর এর পরবর্তীতে প্রথম যে এজিএম হয়, সেই এজিএম এ আগের সব ডিরেক্টর বাদ দিয়ে নতুন ডিরেক্টর অ্যাপয়েন্ট করা হয়। এমন হতে পারে যে ফার্স্ট ডিরেক্টর যারা থাকে তারাই হয়তো রিঅ্যাপয়েন্টেড হতে পারে। ঠিক আছে। আচ্ছা, first director usually named in the Articles of Association. Section 98 of the 91 of the Companies Act states that এখানে আচ্ছা, একটু মিউট করবেন প্লিজ, মাইশা কে আছেন উনি। আচ্ছা, তো প্রথম ডিরেক্টর আমার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বলা থাকে, পরবর্তীতে আমার নট আমার যখন প্রথম এজিএম হবে সেখানে নতুন ডিরেক্টর অ্যাপয়েন্টেড হয়। নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন দ্য আর্টিকেলস অফ এ কোম্পানি, যদি কোনো, এখানে একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন রেজিস্টার করা বাধ্যতামূলক, বাট আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন করা বাধ্যতামূলক না। যেসব প্রতিষ্ঠান আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন রেজিস্টার করে না তাদের জন্য হলো শিডিউল ওয়ানে যে রেগুলেশন গুলো দেওয়া আছে সেগুলো প্রযোজ্য হবে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যদি কোনো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন রেজিস্টার করি, যেটা হলো শিডিউল ওয়ানে যেই রেগুলেশন গুলো বলা আছে সেইটার বিপরীত,
তাহলে শিডিউল 1 উইল প্রিভেইল। এবং যখন আরজেসি আমার কোনো কি বলে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অ্যাপ্রুভ করবে, তখন সে দেখে নিবে যে আমার ওইখানে কোনো ক্লজ শিডিউল 1 কে কন্ট্রাডিক্ট করে কিনা, কন্ট্রাভেন করে কিনা। ঠিক আছে। এখানে অ্যাডমিন কে আছে? অ্যাডমিন একটু মায়ের সাথে আছে, ওনাকে একটু মিউট করে দেন। আচ্ছা, স্যার এটা আইসিএমএব এর থেকেই ক্রিয়েট করা, তো স্যার উনি পারবেন, আমাদের ইয়ে পারবেন, আইসিএমএব থেকে আমরা কেউ পারবো না। notwithstanding anything contained in the articles of company, the subscribers of the memorandum shall be deemed to be the directors of the company until the first director is appointed. যদি কোনো ফার্স্ট ডিরেক্টর অ্যাপয়েন্ট না হয়, সাবস্ক্রাইবার বলতে যারা কোম্পানি ফর্ম করছে তারাই ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হবে, যদি না আমার ফার্স্ট ডিরেক্টরের কথা বলা থাকে। আচ্ছা, ডিরেক্টরস অফ মানে যদি কোনো আর্টিকেলস মানে না থাকে, কারণ আর্টিকেলস তো বলা থাকবে ডিরেক্টরের কথা, যে যেই কোম্পানি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন নাই তার জন্য সাবস্ক্রাইবারে ফার্স্ট ডিরেক্টর হিসেবে মনোনীত হবে। The directors of the company shall be elected by the members of the from among their number in the general meeting. মেম্বার বলতে শেয়ার হোল্ডার বোঝাচ্ছে। আচ্ছা, any casual vacancy occurring among the directors may be filled in by the other director, but the person appointed shall be a person qualified to be elected as a director under clause B, and shall be subject to retirement at the same time as is he had become a director on the day on which whose place is appointed was last appointed as a director. আচ্ছা, ক্যাজুয়াল ভ্যাকেন্সিটা কি, মনে করেন কোনো একজন ডিরেক্টরকে 3 বছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। সে হয়তো বা 2 বছর পর বলতেছে যে আমি আর ডিরেক্টর থাকতে পারবো না, অথবা সে দেশের বাইরে চলে যাবে, এনি রিজনে। তখন সেই জায়গায় নতুন ডিরেক্টর অ্যাপয়েন্ট হতে পারে, হবে, কিন্তু বাট নতুন ডিরেক্টরের মেয়াদ হবে হলো আগের ডিরেক্টরের যে রিমেইনিং যে মেয়াদ ছিল সেই রিমেইনিং মেয়াদ অনুযায়ী, নট নেসেসারিলি যে নতুন ডিরেক্টর আবার 3 বছর মেয়াদ হবে। ঠিক আছে, এটাকে বলতেছে ক্যাজুয়াল ভ্যাকেন্সি ফিল আপ। Notwithstanding anything contained in the articles of the company other than a private company, not less than 1/3 of the whole number of the directors shall be the person whose period of office is liable to determine at any time by retirement of the director. আচ্ছা, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন থেকে বলা না থাকে তাহলে প্রাইভেট কোম্পানি বাদে অন্য কোম্পানি, দ্যাট মিনস প্রাইভেট কোম্পানি বাদে হলো পাবলিক লিমিটেড কোম্পানি, তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 1/3 অফ দ্য ডিরেক্টর রিটায়ারমেন্টে যাইতে হবে প্রতি বোর্ড মিটিং এ আমার 1/3 অফ দ্য ডিরেক্টর কম্পালসারিলি আমাকে কি করতে হবে, আমার এই কি বলে রিটায়ারমেন্টে যেতে হবে, নতুন ডিরেক্টর অ্যাপয়েন্ট হতে হবে, এটাকে বলে রোটেশন অফ দ্য ডিরেক্টর। আচ্ছা, ইফ দ্য আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন ডু নট নেম দ্য ডিরেক্টর বাট স্পেসিফাই কোয়ালিফিকেশন শেয়ার অফ দ্য ডিরেক্টর, সাবস্ক্রাইবার শ্যাল বি দ্য ফার্স্ট ডিরেক্টর। আচ্ছা, অনেক সময় আর্টিকেল অ্যাসোসিয়েশনে আমার ডিরেক্টরের নাম নাই কিন্তু কোয়ালিফিকেশন শেয়ার বলা আছে। কোয়ালিফিকেশন শেয়ার আমরা দেখবো একটু পরে, কোয়ালিফিকেশন শেয়ার কাকে বলে। কোয়ালিফিকেশন শেয়ার যারা হোল্ড করবে তারা ডিরেক্টর হবে, তাহলে কোয়ালিফিকেশন শেয়ার যারা হোল্ড করবে তারাই অটোমেটিকলি ডিরেক্টর, ফার্স্ট ডিরেক্টর হয়ে যাবে। According to Section 97, one director must take up qualification share within 60 days of the appointment or within such shorter time as may be fixed by the article. অর্থাৎ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বলা থাকে যে 30 দিনের মধ্যে কোয়ালিফিকেশন শেয়ার পারচেজ করতে হবে, অথবা 45 দিন, তাহলে 45 দিন, বাট ম্যাক্সিমাম ডে আপনি দিতে পারবেন 60 দিন। এখন মনে করেন যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনই নাই, তাহলে তার জন্য অটোমেটিকলি 60 দিন। Regulation 17 of the Companies Act 1994 states that at the first ordinary meeting of the shareholder, the whole of the directors shall retire from office. যেটা বললাম, and at ordinary meeting, ordinary বলতে AGM বোঝাচ্ছে, an ordinary meeting in every subsequent year, 1/3 of the director for the time being, or if the number is not 3 or a multiple of 3, then the number nearest to 1/3 shall retire from the office. এটা হলো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 1/3 এর রিকোয়ারমেন্ট কিন্তু নাই। Regulation 80 states that the directors to retire in every year shall be those whose have been longest of the in the office since their first election. অর্থাৎ যে যত বেশি দিন ছিল, যে বেশি দিন থাকবে, তার ক্ষেত্রে আমার এই
আর্লি রিটায়ারমেন্টের ইস্যু চলে আসবে। এখন ব্যাপারটা হলো সে কি রিএলেক্টেড হতে পারবে? হ্যাঁ, সে রিএলেক্টেড হতে পারবে, কিন্তু ফার্স্টে আগে তাকে রিটায়ার করতে হবে, এরপর আবার সে রিএলেক্টেড হতে পারবে। 1/3 of the director for the timing, or if the number is not three. আচ্ছা, regulation it is that the directors to retire in every year shall be those who have been longest in the office since their last election. But as between the persons who became directors on the same day, those to retire shall, unless the otherwise agree among themselves, be determined by lot. A retiring director shall, however, be eligible for re-election. যেটা আমি বললাম, রিটায়ারিং ডিরেক্টর সে রি-ইলেকশন করতে পারবে। এখন মনে করেন একই দিনে যদি দুইজন থাকে, তাহলে কে সিনিয়রিটি হবে? তাহলে আপোষ করে, অর্থাৎ দুজনের সাথে কথা বলে একজন রিটায়ারমেন্টে যাওয়ার কথা হলো, দুইজনই চাচ্ছে থাকতে, তাহলে কি হবে? তাহলে অন্যান্য ডিরেক্টর যারা আছে, যারা মেজরিটি যার পক্ষে আসবে সেই থাকবে, বা আরেকজন সে রিটায়ারমেন্টে চলে যাবে। আচ্ছা, the company at the general meeting, the company at the general meeting at which a director retires in a manner as associate may fill the vacated office by electing a person thereto. As per section 72 of the Companies Act, regulation 79, 80, 81, 82, এতক্ষণ যেগুলো দেখলাম আমরা, are compulsory for public company but not a public company unless it is not a subsidiary of a public company. অর্থাৎ তাহলে আমার পাবলিক লিমিটেড কোম্পানি এবং এনি প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটা আমার পাবলিক লিমিটেড কোম্পানি সাবসিডিয়ারি, দুই ধরনের প্রতিষ্ঠানের জন্য সেম রেগুলেশন আমাকে আমাকে কি করতে হবে? আমার প্রযোজ্য হবে। আচ্ছা, এরপর কনসেন্ট অফ ডিরেক্টর, এটাকে অন্য ভাষায় আমরা বলি এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট। অর্থাৎ একজন লোককে আমি ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করলাম, আর জেসি জানতে চাই সেই লোক আসলে স্বেচ্ছায় ডিরেক্টর হতে চায় কিনা। যদি স্বেচ্ছায় ডিরেক্টর হতে চায়, তাহলে তাকে আমি কি বলে রাখবো, আদারওয়াইজ তাকে ডিরেক্টর হিসেবে রাখবো না। সেটাই বলতেছে যে আমার দেয়ার ইজ এ ফর্ম, এই ফর্মে আমাকে আরজেসি জানাইতে হবে যে ভাই আমি স্বেচ্ছায় ডিরেক্টর হতে চাই। এভরি ডিরেক্টর হ্যাজ টু সাইন এ কনসেন্ট ফর্ম, ফর্ম 9 বলে, and file the same with the register RJC. Section 93 of the Act states as follows: every person proposed to as a candidate for the office of a director shall sign and file with the company his consent in writing to act as a director he appointed. If appointed, a person shall not act as a director of the company unless he has within 30 days of his appointment signed and filed the register his consent in writing to act as a director. অর্থাৎ কাউকে ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে, তার 30 দিনের মধ্যে অবশ্যই আরজেসি কে এই ফর্ম 9 যেটা বলি, আমাকে ফর্ম 9 এর মাধ্যমে কনসেন্ট দিতে হবে। যদি কনসেন্ট না দেয়, তাহলে কি হবে? তার ডিরেক্টরশিপ অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে, ভ্যাকেন্ট হয়ে যাবে অফিস। আচ্ছা, পাওয়ার ডিউটি হিউজ। তারা আমার বোর্ড অফ ডিরেক্টর যারা থাকবে, তারা বোর্ড অফ ডিরেক্টর যারা থাকবে, powers and duties of the directors. The business of the company shall be managed by the directors, who may pay all expenses incurred in getting up and registering the company, and may exercise all such powers of the company or as are not by the Companies Act or any instituted modification therefore. The time being in force or by these articles required to be exercised by the company in general meeting, subject nevertheless to any regulation of this article, to the provision of the said act, or to such regulations being not inconsistent with the aforesaid regulation or provisions as may be prescribed by the company in general meeting, but no regulation made by the company in general meeting shall invalidate any prior act of the directors which should have been valid if the regulation had not been made. অর্থাৎ সিম্পল কথা, আপনার কোনো সিদ্ধান্ত, এমন কোনো সিদ্ধান্ত ডিরেক্টররা নিতে পারবে না যেটা কোনো রেগুলেশনের এগেনস্টে যায়। যেমন আমাদের একটা কোম্পানি চালানোর জন্য অনেক ধরনের রেগুলেশন অ্যাপ্লিকেবল, যেমন কোম্পানিজ অ্যাক্ট অ্যাপ্লিকেবল, ব্যাংক যদি বলে ব্যাংক কমার্স অ্যাক্ট অ্যাপ্লিকেবল, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যাপ্লিকেবল, সেল অফ গুডস অ্যাক্ট অ্যাপ্লিকেবল, ইনকাম ট্যাক্স অ্যাক্ট অ্যাপ্লিকেবল, মেনি অ্যাক্টস আর দেয়ার। তো বোর্ড ডিরেক্টর এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যেটা গভর্নমেন্টের কোনো অ্যাক্টের রেগুলেশনের এগেনস্টে যায়। The director may from to time appoint one or more of their body to the office of managing director or manager of such term or as term such remuneration, whether by way of salary or commission or participation in profit, or partly in one way or partly in another, as they may think
it, and a director so appointed shall not, while holding that office, be subject to retirement by rotation or taken into account in determining the rotation of retirement of directors. But his appointment shall be subject to determination of ipso facto if he ceases from any cause to be a director, or if the company's general meeting resolved that his tenure of the office is managing director managed by manager be determined. অর্থাৎ এখানে এমডির কথা বলা হয়েছে। এমডি সাধারণত দেখা যায় বোর্ড মিটিং এ আমার এমডি অ্যাপয়েন্ট হয়, এবং এমডি এখানে কি কি থাকে, এমডি রেমুনারেশন ঠিক হয়, টার্ম ঠিক হয়, টার্ম বলতে কতদিন সে থাকবে, টার্ম ঠিক হয়, এবং অন্যান্য কোনো, যেমন অনেক সময় দেখা যায় অনেক এমডি আছে যারা বিভিন্ন আপনার কমিশন চাই, সেলস কমিশন বলে বা বিজনেস কমিশন, যে ভাই আমাকে এত টাকা বোনাস দিতে হবে, বোনাস। কারণ ম্যানেজিং ডিরেক্টর স্বাভাবিক ডিমান্ডেবল, কারণ নর্মাল লোকজন তো ম্যানেজিং ডিরেক্টর হয় না। ম্যানেজিং ডিরেক্টর হলো যারা মার্কেটে হাই পারফর্মার, যাদের লিঙ্ক আপ ভালো, এবং যারা দে ক্যান কন্ট্রিবিউট টু দ্য কোম্পানি। কারণ স্বাভাবিক বোর্ড অফ ডিরেক্টর এমন লোককে ম্যানেজিং ডিরেক্টর বানাবে না যে লোক কোম্পানিকে কি করতে পারবে না, বুস্ট আপ করতে পারবে না। সিম্পল। আর কিছু বলবেন কেউ? হ্যালো, আমি বুঝতেছি না আপনার কথা ভাই। So the director shall duly comply with the provision of the Companies Act and any statutory modification thereof for the time being in force, and in particular with the provision in regard to the registration of the particulars of mortgages and charges affecting the property of the company or created by it. আচ্ছা, এটা একটু আমি বলি। এটা বেসিক্যালি লোনের জন্য। প্রত্যেকটা প্রতিষ্ঠান দেখা যায় যে একটা বড় অ্যামাউন্টে তারা লোন নেয়। তো লোন নিলে দেখা যায় সে কি করে, মর্গেজের এগেনস্টে লোন নেয়। মর্গেজ বলতে বোঝাচ্ছি চার্জ বলে, যেটাকে বলে আমাদের আইনের ভাষায় চার্জ বলে, অর্থাৎ কোনো একটা অ্যাসেট বন্ধক রেখে তার এগেনস্টে লোন নেওয়া। তো স্বাভাবিকভাবেই কোনো অ্যাসেট যখন আপনি বন্ধক রাখবেন, তাহলে অ্যাসেটের সকল ধরনের ডকুমেন্টেশন বলেন, ওনারশিপ বলেন, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। কারণ নাহলে তো আপনার এটার এগেনস্টে কেউ লোন দেবে না। কারণ আপনি লোন নিলে কার কাছ থেকে নেবেন? ব্যাংকের কাছ থেকে নেবেন। তো ব্যাংক যখন আপনাকে লোন দিবে, তো 100% কমপ্লায়েন্স না হলে কিন্তু আপনাকে লোন দিবে না। ঠিক আছে? আচ্ছা। Sending the mortgage as affecting the property of the company or created by it, or to keeping a register of the director. এখন সব আসলে অনলাইনে, এটা আসলে আগের আইন, তো এখানে সব রেজিস্টার রেজিস্টার কথা বলা আছে। and to sending to the register an annual list of members and a summary of the particular relating thereto, and notice of any consolidation or increase of share capital or conversion of shares into stock, copies of special resolutions, and copy of the register of the directors, and notification of any charge thereon. The director shall cause minors to be made in the books provided for the purpose. আচ্ছা, প্রত্যেকটা বোর্ড মিটিং এর জন্য দের ইজ এ মাইনর বুক থাকে। মাইনর বুক বলতে প্রত্যেকটা বোর্ড মিটিং এ কি হয়, আমার মিটিং মাইনরস হয়। সেই মিটিং মাইনরস গুলো একটা বুকস অফ অ্যাকাউন্টস এ প্রিজার্ভ করা হয়, সেটাকে বলে মাইনরস বুক। তো মাইনরস বুক কেন বলবে? ফর অল অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অফিসার্স মেড বাই দ্য ডিরেক্টর, any of the names of the directors present at each meeting of directors, or of any committee present committee of the directors, or all resolution and proceedings at all meetings of the company and of directors and of committees or directors. And every director present at any meeting of directors or committee of the directors shall sign his name in the book to be kept for that purpose. এবং মিটিং মাইনর যেটা থাকবে বা মিটিং মাইনরস বুক, সেখানে অবশ্যই প্রত্যেক ডিরেক্টর সিগনেচার থাকতে হবে। কারণ কি? কারণ হলো আমাদের যেই কোম্পানিগুলোর ক্ষেত্রে যে আমার মাইনর যেটা থাকে, এই যে কোম্পানির সিদ্ধান্তগুলো হইলো, যেহেতু বোর্ড অফ ডিরেক্টর অল অল ওয়ার দেয়ার, সো তারা এটাকে এগ্রি করে নিতে হবে যে ভাই এখানে যে সিদ্ধান্ত আছে আমি এটা এগ্রি করি। কারণ হলো যদি কারো সাইন না থাকে, পরে যদি বলে না ভাই আমি জানি না, আমি এটার এগেনস্টে ছিলাম, কেউ যদি এগেনস্টে থেকে থাকে, তাহলে সে তার নোট দিয়ে যেটা আমার এগেনস্টে, তারপরও তাকে কি করতে হবে? সাইন করতে হবে। বোর্ড মিটিং সিম্পল ভাবে, বোর্ড মিটিং প্রতি কোয়ার্টার একটা করতে হবে। কোয়ার্টার বলতে আমি যদি ইজিলি বলি যে আমার Q1 Q2 Q3 Q4 প্রতি কোয়ার্টারে একটা করতে হবে। এবং কোয়ার্টারের ক্ষেত্রে তাহলে আমার মিনিমাম 4টা, বেশি করলে সমস্যা নেই, কিন্তু 4টার কমে করতে পারবেন না। এবং আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ফ্যামিলি ওরিয়েন্টেড অর্গানাইজেশন, যদিও বা ফ্যামিলি ওরিয়েন্টেড অর্গানাইজেশন আপনাকে মিটিং করতেই হবে। অনেক সময় আমরা দেখা যায় যে আমরা মিটিং করছি, মিটিং হয়তো বা ঘরে বসে করলাম, বা যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি 2 জন 3 জন 4 জন শেয়ার হোল্ডার থাকে, তখন এটা একটা মিটিং মাইনাস করে এটাকে ভ্যালিডেট করতে হবে যে ভাই মিটিং আমি করছিলাম। ঠিক আছে? A company is an artificial person. It exists for in the eyes of the law and cannot act its own on its own.
It has to act through a board of directors affected by the shareholders. A company incorporated under the Companies Act has a distinct legal existence quite independent of the shareholder. The directors are the representatives of the shareholders and the companies are managed through directors. The board meetings are important because the matters relating to the company and its policy are discussed and decided in the board meetings. The Companies Act has given discretion to the directors to frame rules and regulations covering meetings, where they should meet and how their meeting should be regulated. অর্থাৎ মিটিং কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে সেটার জন্য আলাদা রুলস এন্ড রেগুলেশন একটা চাইলে বোর্ড অফ ডিরেক্টররা করতে পারে। এখানে there is no embargo. However, if the directors are unable to exercise the powers vested on them, the company may exercise such powers in general meeting of the shareholders. The procedures of dealing with the issues by the directors in one company may differ within the legal frame with that of the other company. The scope of business to be done by the board depends upon the provisions and the articles of the respective company and the Companies Act 1994. Matters within the power. The article delegate powers to the board of directors and not to have not to an individual or to a number of individuals by name. Therefore, the directors must meet together as a board in order to discharge their duties. Directors must act together at a properly convened meeting prescribed by over a chairman. ইলাস্ট্রেশন আছে একটা, এটা একটু দেখে নিন, আমি ডিটেল বললাম না এটা। আচ্ছা, নিচে দেখেন, usually articles of company contain provision of described below a resolution in writing signed by the directors required to form a quorum. Quorum আমরা দেখব, what is quorum? Quorum হলো minimum number of director should attend to start a meeting. যদি কোনো মিটিং এ কোরাম না থাকে তাহলে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। অর্থাৎ আপনি যত সিদ্ধান্ত, কোরাম হওয়ার আগে আপনি যা কথাই বলছেন কেন সব ইনভ্যালিড। তো এখন কোরাম কতজন হবে এটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে কোম্পানির বলা থাকবে, যদি বলা না থাকবে কি হবে আমরা দেখতেছি। For time being in Bangladesh shall be effected as a resolution passed at a meeting or directors by duly convened and held. Section 108(1)(f) of the Companies Act states the following. কি বলছে? The office of the director shall be vacated if he absents himself from 3 consecutive meetings of the directors or from all meetings of the directors of continuous period of 3 months, whichever is longer, without leave of absence from the board of directors. অর্থাৎ কেউ যদি টানা 3 মাস যে বোর্ড মিটিং হয়েছে না জানায় অ্যাবসেন্ট থাকে, অথবা মানে উইদাউট এনি নোটিশ, অথবা 3টা কনজিকিউটিভ মিটিং অ্যাবসেন্ট থাকে, হুইচএভার ইজ লেটার। এখন 3টা কনজিকিউটিভ মিটিং লেটার হতে পারে, তাহলে ওই 3টার পরে তার অফিস অটোমেটিক ভ্যাকেটেড হয়ে যাবে, মানে ওই জায়গায় নতুন ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে। Therefore, it is not necessary for a director to attend in every board meeting. He may attend as often as possible. A director who attends the meeting must act honestly, use fair and reasonable diligence in the management of the company. A director cannot be held responsible for any misfeasance committed by other director. Misfeasance মানে মানে ব্যাড থিং আর কি, অর্থাৎ অন্য একজন ডিরেক্টর একটা খারাপ কিছু করছে বা সে একটা ফ্রড করছে, এটার জন্য অন্য কেউ রেসপন্সিবল হবে না, হি উড বি পার্সোনালি রেসপন্সিবল for an act of meeting in which he was absent and he had no knowledge of it. অর্থাৎ একটা মিটিং আপনি নাই, আরেকজন ডিরেক্টর কোনো একটা ভুল সিদ্ধান্ত নিছে, আরেকজন ডিরেক্টর কোনো একটা এমন একটা কাজ করছে যেটা আপনার সম্মান নষ্ট হয়েছে, এই জন্য আপনি রেসপন্সিবল থাকবেন, সেই রেসপন্সিবল থাকবে। তবে বোর্ড মিটিং এ যদি কোনো সিদ্ধান্ত হয়, আপনি যে অ্যাবসেন্টও থাকেন, আপনাকে এজ আ হোল যে সিদ্ধান্ত, কারণ বোর্ড মিটিং এ কিন্তু একতরফা কোনো সিদ্ধান্ত হয় না, বোর্ড মিটিং এ কিন্তু আমার কি হয়, ভোট হয়, যে আমার একটা সিদ্ধান্ত, এখানে 10 জন মেম্বার আছে বা 9 জন মেম্বার আছে, হাইয়েস্ট নাম্বার অফ ইয়াটা মানে সিদ্ধান্তটা কোন দিকে পড়তেছে সেটাই নেওয়া হয়, ইভেন ইফ আপনি অ্যাবসেন্ট। কিন্তু বাট যেহেতু আপনি কোনো ভ্যালিড রিজন অ্যাবসেন্ট এবং আপনার বোর্ড অফ ডিরেক্টরদেরকে সেই কনসেন্ট দেওয়া আছে, তার সেই কোনো একটা সিদ্ধান্ত নিলে আপনি অ্যাবসেন্ট থেকে পরে বলতে পারবেন এই সিদ্ধান্ত আমি মানি না, কারণ আপনি প্রেজেন্ট থেকে তখন আপনি ইউ ক্যান আপনি বাধা দিতে পারতেন যে না আপনি যেটা করতেছেন এটা ঠিক হচ্ছে না, বা এই কারণে ঠিক হচ্ছে না, ঠিক আছে। In the absence of clear provision of the Act or memorandum of article association, power of directors depend on the surrounding circumstances. Power of director ওই জায়গায় রেস্ট্রিক্ট করা আছে, অর্থাৎ ডিরেক্টর চাইলে এটা করতে পারবে না। 1 নাম্বার, sale or dispose of undertaking of the company. অর্থাৎ according to section 107 of the Companies Act, the directors of a public company or of a subsidiary public company shall not, except with the consent of the company generally. অর্থাৎ আপনি এজিএম এ কি সব শেয়ার হোল্ডার থাকে, সব শেয়ার হোল্ডার পারমিশন ছাড়া সেল অর ডিসপোজ অফ দ্য আন্ডারটেকিং অফ দ্য কোম্পানি, অর্থাৎ কোম্পানির কোনো একটা ইউনিট ডিপার্টমেন্ট
বিক্রি করে দিচ্ছেন, কোম্পানির একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বিক্রি করে দিচ্ছেন, সেটা আপনি পারবেন। অ্যান্ড রেমিট অফ এনি ডেট ডিউ বাই দ্য ডিরেক্টর, টাকা পায় কোম্পানির কাছে, তো ডিরেক্টরকে টাকা দিবেন, তাহলে অবশ্যই এজিএমে সেটা অ্যাপ্রুভ হইতে হবে। কোথাও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বলবেন, আমি আবার রিপিট করবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো, এটা হলো মডার্ন যে টেকনোলজি, আপনি মনে করেন টেলিফোন, ইন্টারনেট, অনলাইন মিটিং। তাহলে অনলাইন মিটিং, টেলিফোন কনভারসেশন, ইনফর্মাল ডিসকাশন, এগুলো কি ভ্যালিড কিনা? আচ্ছা, হ্যাঁ ভ্যালিড। কখন? যদি বোর্ড মেম্বাররা কোনো অবজেকশন না তুলে। মনে করেন আমি একটা এক্সাম্পল দিই, আপনি একটা, আপনার বোর্ড মিটিং মেম্বার যারা আছে ওরা ফ্রেন্ড ধরলাম, ওরা কোনো একটা জায়গায় আপনার একটা মনে করেন, বিকালে চা খাইতে গেছে, হঠাৎ করে ওইখানে যারা মনে করেন বোর্ড যা মেম্বার, তার মধ্যে আরে এর তো একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, এমন একটা ইস্যু আসছে, তো এখন এটা তাহলে আমরা এখন ডিসকাশন করি। ডিসকাশন করলেন, করার পর এখন ডিসকাশন আপনি মিটিং হিসেবে আপনি কি করতে পারবেন? এক্সিকিউট করতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন, যদি কোনো বোর্ড অফ ডিরেক্ট মেম্বার, একজন মেম্বার এটা অবজেকশন না দেয়, 1 নাম্বার। 2 নাম্বার, এটা মিটিং মাইনস আকারে আপনি এটা সার্কুলেট করবেন সবাইকে, এবং সেই মিটিং মাইনসে সবার সাইন থাকবে, তাহলে সেটাকে আপনি মিটিং আকারে কি করতে পারেন? আপনি বৈধ হিসাবে চালাতে পারেন, সমস্যা নাই। এখানে কি বলে, সামটাইমস ডিসিশনস আর টেকেন বাই দ্য বোর্ড অন দ্য বেসিস অফ কনভারসেশন ওভার টেলিফোন অর ইনফর্মাল ডিসকাশন অ্যামং দেমসেলভস, যেটাকে বললাম। সাচ টেলিফোনিক কনভারসেশন অর ডিসকাশন ইজ নট কনসিডার্ড এজ এ মিটিং উইদিন দ্য মিটিং অফ অ্যাক্ট। হাউএভার, telephonic conversation or informal discussion may be treated as a resolution, মানে meeting, subject to the provision in the article, and when all the directors sign a resolution based on such conversation or direct discussion. দুইটা জিনিস, প্রথম কথা হলো আমার এই যে টেলিফোনিক কনভারসেশন অথবা আমার ইনফর্মাল ডিসকাশন, সেটাকে আমি বোর্ড মিটিং হিসেবে কন্টিনিউ করতে পারি কখন? যদি সেটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বলা থাকে, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওই যেটা বললাম, আমার মিটিং মাইনাসে সবাই সাইন করা, এটাকে মিটিং মাইনাস বলা হয়। যখন একটা সিদ্ধান্ত নেওয়া হয় এরকম ইনফরমাল, সেটাকে বলে রেজলিউশন। সে রেজলিউশনে সাইন করা, সবাই এগ্রি, যদি সাইন করে তাহলে সেটাকে আপনি কি বৈধ দিতে পারেন। আচ্ছা, বৈধ বলতে পারেন। আচ্ছা, আর রেজলিউশন থ্রু সার্কুলেশন। আচ্ছা, সার্কুলার সলিউশনটা কি? যেমন মনে করেন, যেমন আমি নিজে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি। যেমন আমাদের প্রতিষ্ঠানে যেটা হয়েছে, যে আমার একটা বোর্ড মিটিং হয়েছে, তো বোর্ড মিটিং এর পরে মনে হয়েছে যে ওই বোর্ড মিটিং এ তো আসলে এক্সটার্নাল অডিটর অ্যাপয়েন্ট করা দরকার ছিল, বা এক্সটার্নাল অডিটরের অ্যাপয়েন্টমেন্ট রিনিউ করা দরকার ছিল। মিটিং তো শেষ, এখন আমার আগামী মাস থেকে অডিট শুরু করতে হবে, কি করব? তখন যে যে বোর্ড মেম্বার যে বোর্ড মেম্বার সে একটা ইমেল লেখছে সকল বোর্ড মেম্বারের কাছে, যে দেখো আমাদের গতকাল বা গত সপ্তাহে একটা বোর্ড মিটিং হয়েছে, বোর্ড মিটিং এর মধ্যে আমাদের এই একটা এজেন্ডা নেওয়া দরকার ছিল, এটা সামহাও এটা নেওয়া হয় নাই। তো এখন আমি এটা ইনিশিয়েট করতেছি যে আমাদের XYZ লিমিটেড চার্টার অ্যাকাউন্টেন্ট, সে আমাদের এক্সিস্টিং চার্টার অ্যাকাউন্টেন্ট অ্যাজ পার ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট, একটা চার্টার অ্যাকাউন্টেন্ট ফ্রম 3 বছর পর্যন্ত থাকতে পারে, এবং পাশাপাশি অন্য আরো 2টা ফার্মের আনা হয়েছিল, তাদের এই কোটেশন দেখে আমার মনে হচ্ছে দিস এ কোটেশন, এক্স 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 চার্টার অ্যাকাউন্টেন্ট এত টাকা ফি করছে, ওয়াই চার্টার অ্যাকাউন্টেন্ট এত, জেড চার্টার অ্যাকাউন্টেন্ট এত, সেই বেসিসে আমরা মনে করি এক্স চার্টার অ্যাকাউন্টেন্টকে আমাকে আগামী বছরের জন্য, এই বছরের জন্য আমি অডিটর হিসেবে অ্যাপয়েন্ট করতে পারি, টু প্রোভাইড ইউর কনসেন্ট। ইমেলের মাধ্যমে দেওয়ার পর এটাকে বলে সার্কুলেশন। দেওয়ার পরে যত বোর্ড মেম্বার আছে সবাই এটা তাদের কমেন্ট দিছে, হ্যাঁ এগ্রিড, ডিসএগ্রিড। যখন সবাই এগ্রি করে নিছে, মেজরিটি এগ্রি করে নিছে, তখন সেটাকে একইভাবে রেজলিউশন আকারে, এই যে বোর্ড মিটিং রেজলিউশন আকারে আমার প্রিন্ট করে সেখানে সাইন দিয়ে সেটা রাখা হয়েছে, সেটাকে বলা হচ্ছে রেজলিউশন থ্রু সার্কুলার সলিউশন। অর্থাৎ যখন কোন একটা ইমার্জেন্সি সিদ্ধান্ত, যেটা আমি পরবর্তী মিটিং জন্য অপেক্ষা করতে পারতেছি না, তখন থ্রু ইমেইল অথবা থ্রু সার্কুলেশন, ইমেইলের মাধ্যমে হতে পারে অথবা আপনার ফর্মাল লেটারের মাধ্যমে হতে পারে। এখন যেহেতু ইমেইলের জমানা, ইমেইলের মাধ্যমে হয়, আগে ইমেল ছিল না, তখন ফর্মাল লেটারের মাধ্যমে হইতো, বাসায় বাসায় লেটার যাইতো, সে সেখানে তার কনসেন্ট জানাইতে হয়, ভাই আমি এগ্রিড, ডিসএগ্রিড। তো এটার বেসিসে নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, স্যার একটা বিষয় সেটা হলো বলেন স্যার, এখানে বলেন। এজিএম এ অ্যাপ্রুভালের ব্যাপারটা থাকবে না অডিটর অ্যাপয়েন্টমেন্টের জন্য? এজিএম এ সেটাই তো অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল, সেটাই তো আমি যখন সার্কুলার বললাম, যে আমি সকলকে যখন বলতেছি বোর্ড মিটিং এ, বোর্ড মেম্বারকে, যে ভাই তোমার এখন এখন শেয়ার প্রশ্ন। হোল্ডার থাকছে না স্যার, মানে আমি আচ্ছা, বলছি এজিএম এ তো হ্যাঁ, শেয়ার বলেন। হোল্ডার থাকে, হ্যাঁ, সেটা বলছি। আচ্ছা, এখানে আমি যেটা বললাম আমারটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানির কনসার্ন বললাম।
পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই সার্কুলেশনের মাধ্যমে অডিটর অ্যাপয়েন্ট করতে পারবেন না, কারণ পাবলিক লিমিটেডের ক্ষেত্রে আপনার সকল শেয়ার হোল্ডার প্রেজেন্ট থাকতে হবে। আমাকে জি এক্সাম্পল দিতে, ঠিক আছে? আমি জি যেটা বললাম প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পারবেন না। ওকে, পাবলিক লিমিটেড কোম্পানিতে এজিএম ছাড়া হবেই না অটিকা। এবং আপনি যখন এজিএম করবেন, এজিএম এ কিন্তু মিনিমাম চারটা এজেন্ডা মাস্ট থাকতেই হয়। এক নাম্বার হলো অডিটর অ্যাপয়েন্টমেন্ট, গত বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাপ্রুভাল, যেখানে আপনার অডিটর অ্যাপয়েন্ট করা, অডিটর যেটা সাইন করছে সেটা। তারপর হলো আমার ডিভিডেন্ডের ডিক্লারেশন এবং অ্যাপ্রুভাল, সরি অ্যাপ্রুভাল, ডিক্লারেশন অ্যাপ্রুভাল। এই তিনটা মিনিমাম থাকবে। এরপর আদার কিছু, তারপর ডিরেক্টর, এই রোটেশন অফ ডিরেক্টর, এই যে আমার নতুন ডিরেক্টর অ্যাপয়েন্ট করা হবে, এই চারটা এজেন্ডা প্রত্যেকটা এজিএম এ মাস্ট। অর্থাৎ রাইট আপনি চাইলে ওটা ভুলতে পারবেন না। কিন্তু আমি যেটা বললাম একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি বললাম যে আমার সার্কুলেশন আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, স্যার, তাহলে বলেন। প্রাইভেট লিমিটেড কোম্পানির অডিটর 3 বছর পর্যন্ত ভ্যালিড, তারপর তাদেরকে পুনরায় রিঅ্যাপয়েন্টেড এটা করা হয়। সকল ক্ষেত্রে না, ব্যাংকের ক্ষেত্রে 3 বছর, কিন্তু অন্যান্য প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা আছে এদের জন্য কোনো বান নাই। ব্যাংকের জন্য আলাদা রেগুলেশন আছে, ব্যাংক কোম্পানিজ একটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জি। অন্যদের জন্য বান নাই। কিন্তু লিস্টেড কোম্পানি যারা আছে, লিস্টেড, তাদের জন্য 3 বছর পর পর চেঞ্জ করতে হবে। এটা এসইসি রেগুলেশন, ঠিক আছে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রেগুলেশন। আচ্ছা, দেখি এখানে বইতে কি বলা আছে। If it is provided in the article, the director may pass a resolution by circulation, signed by all the directors without convening a board meeting. Such a circular resolution must be recorded in the immediate following board meeting. এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ আপনি একটা সার্কুলেশন মাধ্যমে একটা সিদ্ধান্ত নিলেন, তাহলে পরের মিটিং এর সর্বপ্রথম এজেন্ডা হবে আগে যে সার্কুলেশন সেটাকে অ্যাপ্রুভ করে নেওয়া। কারণ যেহেতু ওরা সবাই ইমেলের মাধ্যমে জানাইছে, তা সে একবার যেহেতু সে বলছে, সে তার ডিনাই করতে পারবে না। সে বলবে হ্যাঁ আমরা এগ্রিড, ঠিক আছে? এটা মিটিং ম্যানেজার ওখানে পরের মিটিং এ এটা নিয়ে নেওয়া, কারণ যেহেতু এটা আদার দেন বোর্ড মিটিং এটা অ্যাপ্রুভ হয়েছে। Will be incorporated as a part of minor of the said board meeting. The articles may allow directors to act otherwise than in the meeting. If the articles so provide, a resolution in writing signed by all the directors for the time being in Bangladesh shall be as valid as if it had been passed at a meeting duly convened held. স্বাভাবিক, এটা যখনই আপনার বোর্ড মিটিং এ আপনার মাইনর আকারে চলে আসবে, ইট অ্যাজিউমস ওই বোর্ড মিটিং একটা ডিসকাশন হয়েছে। আচ্ছা, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ডিরেক্টর শুড অ্যাক্ট এজ এ কম্বাইন্ড উইজডম, স্বাভাবিক কম্বাইন্ড উইজডম, কারণ হলো আমরা যখন যদি 11 জন ডিরেক্টর থাকে, আমি তো সাধারণত 6-5-এর ভোটের ভিত্তিতে আমি কোনো সিদ্ধান্ত নিব। দিস এ কম্বাইন্ড উইজডম, একজন পার্সনের উপর আপনি ছাড়তে পারেন না। কম্বাইন্ড উইজডম ইজ স্যাটিসফাইড ওয়্যার দে গিভ কনসেন্ট উইথ ফুল নলেজ দো দে ডু নট মিট এট এনি ওয়ান প্লেস। Such signed resolution is inserted in the director's minute book. The resolutions of the board, even if passed by minority at a meeting, are binding on all the directors and all of them are bound by the decisions in the meeting. A circular resolution is usually drafted in loose leaf from and one copy is distributed to each director who signs and returns the same to the secretary or chairman. অর্থাৎ প্রত্যেকে আলাদা আলাদা আপনি দিবেন এই যে রেজলিউশনটা, সে সাইন করে কোম্পানি সেক্রেটারি অথবা চেয়ারম্যানের কাছে জমা দিবে। The date of adoption resolution is usually taken at the date on which last copy of the draft resolution signed by the director is received by the secretary or chairman. অর্থাৎ মনে করেন 11 জন ডিরেক্টরকে আপনি দিচ্ছেন, এক একজন এক এক ডেটে সাইন করছে, তো রেজলিউশন পাস্টের ডেট হলো লাস্ট ডিরেক্টর যেদিন সাইন করবে সেটা, অর্থাৎ ফার্স্ট ডিরেক্টর না। কারণ কি? কারণ সবাই এগ্রি, মানে এটা রেজলিউশন হলো, কিন্তু যদি একজন যদি ডিসএগ্রি করে, দেয়ার শুড হ্যাভ এ এগ্রিমেন্ট যে আমার কেন এটা ডিসএগ্রি হলো। আচ্ছা, এই সার্কুলার রেজলিউশন ইউজুয়ালি ড্রাফটেড, আচ্ছা দেখুন, ডিরেক্টরস ইউজুয়ালি অ্যাক্ট at board meeting unless special powers are delegated to directors or committee of the board. The articles usually contain some provisions relating to the meeting of board of directors. Regulation 88 of the Schedule 1 of the Companies Act provides as follows. The directors may meet together for the disposal of business and adjourn or otherwise regulate their meetings as they think fit. Questions arising at any meeting shall be decided by majority of the boards. এটাকে যেটা বললাম, in case of inequality of vote, এটা ইম্পর্টেন্ট লাইন দেখেন। In case of inequality of vote, the chairman shall have a second or casting vote. আপনাদের পরীক্ষা হলে কিন্তু প্রশ্ন আছে হোয়াট ইজ কাস্টিং ভোট। যে কোনো বোর্ড মিটিং এর যদি আপনার চেয়ারম্যান থাকে এবং সেখানে যদি কোনো একটা সিদ্ধান্ত টাই হয়, মনে করেন আমার 11 জন বোর্ড মেম্বার, কোনো একটা বোর্ড মিটিং এ 10 জন উপস্থিত আছে, কোনো একটা সিদ্ধান্ত 5-5 হয়ে গেল,
এখন 5-5 হইতে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না, তখন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এখন এখানে ব্যাপার আছে, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যদি কাস্টিং ভোটের প্রভিশন থাকে, তাহলে চেয়ারম্যান সেকেন্ড ভোট দিতে পারবে, সেকেন্ড ভোট কাস্টিং ভোট দিয়ে তারপরে সে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। ঠিক আছে, এখন মনে করেন আর্টিকেলস অ্যাসোসিয়েশন বলছে না আমার কাস্টিং ভোট দিতে পারে, তাহলে কিন্তু কাস্টিং ভোট হবে না, সেকেন্ড ভোটটা হবে না। এ ডিরেক্টর মে and the secretary on the requisition of a director shall at any time summon a meeting of directors, অর্থাৎ এনি ডিরেক্টর অথবা সেক্রেটারি অন বিহাফ অফ দ্য ডিরেক্টর যে কোনো সময় মিটিং কল করতে পারে। হাউএভার দিস রেগুলেশন ইজ নট কম্পালসারি, যদিও বা এটা কম্পালসারি না। ঠিক আছে, and articles usually empower the directors for management of the company. They are the persons who can deal with the matters assigned to them. Their decisions cannot be overruled by general meeting of the members if the directors act in the interest of the company. A draft circular resolution is given in appearance. এদিকটা আমি বলি, দুই ধরনের মিটিং, একটা হলো বোর্ড অফ ডিরেক্টর মিটিং। বোর্ড অফ ডিরেক্টরের মিটিং যেখানে আমার এজিএম না, কিন্তু বোর্ড অফ ডিরেক্টরের মিটিং শুধু ডিরেক্টররা আছে, এখানে কিন্তু অন্য শেয়ার হোল্ডাররা নাই। এখন মনে করেন বোর্ড অফ ডিরেক্টররা কোনো একটা সিদ্ধান্ত নিছে, এটা মিটিং মাইনাস আকারে আপনার এজি মানে আকারে আছে। এখন যদি কোনো একটা সিদ্ধান্তের এগেনস্টে কোনো শেয়ার হোল্ডার জানতে চায় যে ভাই তোমরা ওই বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নিছো, কেন নিছো বল, এখন তাহলে বোর্ড অফ ডিরেক্টরদেরকে প্রুফ করতে হবে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা কোম্পানির ভালোর জন্য, খারাপের জন্য না। যদি সে প্রুফ করতে পারে ভালোর জন্য, তাহলে শেয়ার হোল্ডার বলে শেয়ার হোল্ডারকে বুঝায় উত্তর দিতে হবে। বাট এমন যদি হয় বোর্ড অফ ডিরেক্টররা যোগ সাজস হয়ে কোনো কোম্পানির খারাপের জন্য কোনো সিদ্ধান্ত, তাহলে শেয়ার হোল্ডাররা এজিএম এ সেটার কাছে অবজেকশন তুলতে পারে, এবং সব শেয়ার হোল্ডার অন্যান্য শেয়ার হোল্ডার এগ্রি করে যে না এই সিদ্ধান্ত ঠিক হয় না, তখন ওই যে সিদ্ধান্তটা সেটা তারা রিথিঙ্ক করতে পারে। কিন্তু বাট এই ধরনের আসলে সাধারণত হয় না। বোর্ড অফ ডিরেক্টররা ভেরি মাচ কনসার্ন, তারা এমন কোনো, এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে আলাদা, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার হোল্ডারের বোর্ড অফ ডিরেক্টর এখানে যা নিবে তাই, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি ইজ ভেরি মাচ সেন্সিটিভ, কারণ এখানে বাইরের যে লোকজন আছে যারা মার্কেটে ট্রেড, যেমন আমার শেয়ারের ব্যবসা ধরলাম আছে, আমি একটা বেক্সিমকো শেয়ার কিনছি, আমার বেক্সিমকো কারো পরিচিত নাই, কিছুই নাই, এখন আমার কাছে মনে হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে বেক্সিমকোর এগেনস্টে, স্কোয়ারের এগেনস্টে, ঠিক আছে, প্রাণের এগেনস্টে, তখন আই ক্যান অবজেক্ট, এবং অন্যান্য শেয়ার হোল্ডারও যদি অবজেক্ট করে তাহলে দের ইজ এ প্রবলেম। তখন বোর্ড অফ ডিরেক্টর বলতে হবে যে ভাই তোমরা এটা এক্সপ্লেইন করো অথবা সেটা রিথিঙ্ক করো, দুইটার একটা। আচ্ছা, টাইপস অফ বিজনেস নট টু বি ট্রানজেক্টেড সার্কুলার রেজলিউশন, এটা ইম্পর্টেন্ট জিনিস। সার্কুলার রেজলিউশনের মধ্যে কি কি সিদ্ধান্ত নেওয়া যাবে না? Not all kinds of business can be transacted by circular resolution. When a director is interested in a contract within the meaning of Section 131, the articles provide the resolution in writing signed by all the directors for the time being in Bangladesh should be as valid and effective as if it has been passed at a meeting. A circular resolution approved by all directors, including the interested director, shall not invalidate due to signature of the interested. Simple. যদি কোনো সার্কুলার রেজলিউশন সবার সাইন থাকে, ইভেন ইফ ওখানে কোনো একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা কোনো একটা ডিরেক্টরের ফেভারে যাচ্ছে, যেমন মনে করেন যে কোম্পানি রিনোভেশন করবে, তো কোম্পানি রিনোভেশন করার জন্য XYZ লিমিটেডের সাথে সে চুক্তি করছে, দেখা গেল XYZ লিমিটেডের যে এমডি সে হয়তো কোনো কোনো একটা কোম্পানি যে ডিরেক্টর তার বাবা বা তার ছেলে, এখন সে এখানে সাইন করতেছে, যেহেতু মনে করেন 11 জন বা 15 জন ডিরেক্টর আছে, সবাই সাইন করতেছে, তার এখানে ইন্টারেস্ট আছে, কিন্তু এজ এন রেগুলেশন তাকে সাইন করতে হবে। তার মানে এই না যে সে কি করছে কোম্পানির এগেনস্টে কোনো সিদ্ধান্ত নিচ্ছে, কারণ ওখানে আরো যেই 10 জন ডিরেক্টর আছে তারা তো তা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করে সিদ্ধান্ত নিচ্ছে, সুতরাং ওটাকে ইনভ্যালিডেট বলা যাবে না যদি সেখানে সব সব ডিরেক্টররা সাইন করে। All business cannot be transacted by circularization where the company act provides a particular business has to be transacted in a meeting of the board. যদি কোম্পানি যে কোনো জায়গায় বলে দিয়ে থাকে এই জিনিস করা যাবে না, তাহলে সেটা সার্কুলারাইজেশনতে করা যাবে না। Such as declaration of solvency shall have to be made at a meeting of directors as per section 290, disclosure of interest in respect of contract. সলভেন্সি বলতে কি, সলভেন্সি আমরা যখন দেখবো তখন দেখবো যে উইন্ডিং আপ। সলভেন্সি কি জিনিস? সলভেন্সি হলে যখন আমার কোনো একটা সিদ্ধান্ত নিতে যাবেন অথবা যখন কোনো একটা কোম্পানি উইন্ডিং আপ হবে, এক্সিস্টিং যে অ্যাসেট অফ দ্য অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন দিয়ে ক্রেডিটরদেরকে টাকা পে অফ করা যাবে কিনা। কারণ সলভেন্সি কে চায়? সলভেন্সি চায় হলো ক্রেডিটররা, শেয়ার হোল্ডার কিন্তু সলভেন্সি জানতে চায় না। সলভেন্সি জানতে ক্রেডিটর, কারণ ক্রেডিটর সে তার এখানে স্টেক আছে, সে এখানে টাকা পাবে, তাহলে টাকা যদি সে না পায় তাহলে সে তার সাথে ব্যবসা কেন করবে? এবং যখন কোনো কোম্পানি কোনো একটা সিদ্ধান্ত যাচ্ছে যেখানে ক্রেডিটরের ইন্টারেস্ট ইম্প্যাক্টেড হতে পারে, তাহলে আগে সে কনফার্ম করবে তার ইন্টারেস্টটা
সিকিউর হচ্ছে এরপরে সে এটার জন্য কি করতে পারবে, আমার পারমিশন দিতে পারবে। সেটা আমরা উইন্ডিং আপ যখন পড়বো তখন এটা ক্লিয়ার হবে। ফর্মাল বোর্ড মিটিং, এটা অলরেডি বলে ফেলছি যে প্রতি 3 মাসে একবার এবং প্রতি বছরে মিনিমাম 4টা বোর্ড মিটিং হতে হবে। বোর্ড মিটিং এর জন্য হোয়াট ইজ দ্য প্রি রিকুইজিট? প্রি রিকুইজিট মানে হলো আমার প্রি কন্ডিশন। আমি যদি আর বলে একবারে প্রি কন্ডিশন, হোয়াট আর দ্য প্রি কন্ডিশন ফর দ্য বোর্ড মিটিং? প্রথম কথা হলো ভাই, যে কোনো বোর্ড মিটিং হইতে হলে নোটিশ ম্যান্ডেটরি, নোটিশ থাকতে হবে। এখন একটু আগে আমি বলছিলাম যে কিছু জায়গায় ইনফরমাল আমি বসলাম, বসে একটা সিদ্ধান্ত নিলাম, কোনো লোক ডিসএগ্রি করলো না, তাহলে এটা মিটিং হিসেবে এক্সিকিউট করতে পারি। হ্যাঁ পারি, ইয়েস পারি, কারণ কেউ অবজেকশন দেয় না। কিন্তু বাট কেউ যদি বলে ভাই নোটিশ দাও নাই কেন, মিটিং এটা আমি মানি না, তাহলে ওই সিদ্ধান্ত ক্যান্সেল, ওই সিদ্ধান্ত হবে না। তাহলে প্রথম কথা হলো অবশ্যই কোনো মিটিং হইতে হলে কি লাগবে, আমার নোটিশ প্রয়োজন। The first requirement to be hold a valid and formal board meeting is serving of notice of the meeting. The directors are required to receive notice of the meeting to meet together. The notice must be given to convene a meeting, otherwise the meeting becomes irregular, invalid। যেটা বললাম যে নোটিশ দেওয়া হয় নাই, কেউ যদি অবজেক্ট করে, অবজেকশন দেয়, তাহলে মিটিংটা ইনভ্যালিড হয়ে যাবে, ইরেগুলার হয়ে যাবে, নর্মাল মিটিং এর আওতায় এটা আসবে না। If one or more of the directors remain absent, the proceeding would be invalid if the validity of meeting of directors is questioned due to non-service of the notice of the all director। এখন মনে করেন কোন একজন ডিরেক্টর অ্যাবসেন্ট আছে, সে বললো যে ভাই আমি তো নোটিশ পাই নাই, তুমি তো আমাকে নোটিশ দাও নাই। যদি এটা প্রুফ হয় যে কোম্পানি সেক্রেটারি অথবা বোর্ড অন্য বোর্ড মিটিং ইন্টেনশনালি তাকে বাদ দিতে চাইছে, অনেক সময় দেখা না যায় না যে অনেক ডিরেক্টর ভেজাল্লা থাকে বা অনেক ডিরেক্টর কোনো একটা সিদ্ধান্তের এগেনস্টে যেতে যাচ্ছে, তারে আমি নোটিশ না পাঠায় যেমন সে আসলেই মিটিং এ ভেজাল করবে, এই সিদ্ধান্তটা নিতে পারবো না, তো অন্যান্যরা যোগ সাজস করে তারা নোটিশ পাঠায় কোনো সিদ্ধান্ত নিয়ে নিল। তাহলে এইটা যাতে না করতে হবে, কারণ যখন কেউ একজন বোর্ড মেম্বার হবে অবশ্যই তাকে আগে যখন সিলেক্ট করা হয়েছে তখন তার নলেজ, তার ক্যাপাসিটি, তার এক্সপিরিয়েন্স দেখে সিলেক্ট করা হয়েছে। এখন তারা চাইলে তো আমি তাকে ওভাররাইড করতে পারি না। তাহলে সে যদি প্রুফ করতে পারে তাকে নোটিশ সার্ভ করা হয় নাই, তাহলে ওই মিটিং বাতিল। সো এটা খুবই, কোম্পানির জন্য একটা মিটিং কনভে করার আগে নোটিশ এনশিওর করা ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। If the validity of the meeting of the request question due to আচ্ছা দেখলাম, Companies Act 1994 does not prescribe the form of notice and mode of service notice। এখন মনে করেন আপনি এসএমএস পাঠাচ্ছেন, এটাও একটা মোড অফ নোটিশ হতে পারে। ইমেল পাঠাইছেন, মোড অফ নোটিশ হতে পারে। কারণ আজকের দিনে কিন্তু কেউ আর কাগজে কিছু পাঠান, ইমেলে পাঠায়, এসএমএস এ পাঠায়। হ্যাঁ, the notice is usually served in the company's letterhead stating the date, times and place। ইউজুয়ালি নোটিশ যখন পাঠানো হয় কোম্পানি লেটারহেডে পাঠানো হয়, কয়েকটা জিনিস নোটিশে থাকা ম্যান্ডেটরি। 1 নম্বর, কবে হবে, কখন হবে, কোথায় হবে। 3টা জিনিস, একটা নোটিশ ভ্যালিড নোটিশ হওয়ার জন্য 4টা জিনিস মনে 3টা ইনফরমেশন ম্যান্ডেটরি, চতুর্থটা লেটার হেডে হওয়া ম্যান্ডেটরি। ঠিক আছে। According to Section 95, notice of the board meeting shall have to be given in writing to every director for the time being in Bangladesh and at his address in Bangladesh. As per compulsory regulation 112, 13, 14, 15 and 16 of first schedule of the Companies Act 1994, the following are applicable with regard to notice of the meeting। 11, 13, 14, 15, 16 কি বলা আছে? 113 বলা আছে notice may be given by the company to any member shareholder either personally or by sending it by registered post to him to his registered address if he has no registered address in Bangladesh to the address if any within Bangladesh supplied by him to the company for giving of notice to him। তাহলে অবশ্যই যেই অ্যাড্রেসটা কোম্পানিতে সার্ভ করা আছে রেজিস্টার্ড অ্যাড্রেস, তাকে ফিজিক্যালি না পাওয়া গেলে অবশ্যই সেখানে রেজিস্টার্ড পোস্ট করতে হবে। রেজিস্টার্ড পোস্ট মানে কি, সেখানে পর্যন্ত গেছে, ওইখানে যদি সে আনডেলিভার্ড হয় তাহলে কোম্পানির কাছে ফেরত আসবে, ভাই ওই লোক আমি পাইনি। ওকে, তাহলে অন্যান্য বইতে সে খোঁজা শুরু করবে যে কোনোভাবে তারা পায় কিনা। If a member has no registered address in Bangladesh and has not supplied to the company an address within Bangladesh for the giving of notice to him, a notice addressed to him and advertised in a newspaper circulating in the neighborhood of the register office of the company shall be deemed to be duly given to him on the day on which the advertisement appears। আচ্ছা, অ্যাড্রেস নাই, সে অ্যাড্রেস দেয় নাই, তাহলে সেই কোম্পানি যেখানে আছে সেখানে আশেপাশে কোনো পেপারের অ্যাডভার্টাইজ দিতে হবে যে ভাই দেখো XYZ তারিখে, আমার তারিখে অমুক জায়গায় আমার বোর্ড মিটিং, তুমি যেখানেই থাকো উপস্থিত হয়ে যাবা। সেটাকেই ভ্যালিড নোটিশ ধরে নেওয়া হবে, যেহেতু তার কাছে অ্যাড্রেস নাই। এই নোটিশ 115 নোটিশ মে বি গিভেন বাই দ্য কোম্পানি টু দ্য জয়েন্ট holders of a share by giving the notice to joint holder named first in the register।
জয়েন্ট শেয়ার হোল্ডার থাকলে ইউজুয়ালি ফার্স্ট নেম যেটা থাকবে, ফার্স্ট নেমের বরাবর আমার নোটিশ ইস্যু হবে। A notice may be given by the company to the person entitled to share in consequence of the death or insolvency of the member by sending it through the post or in a prepaid letter addressed to them by name or by the title of representative of the deceased or assignee of the insolvent by any kind description at the address, if any, Bangladesh, supplied to the purpose of giving notice in the manner in which the same might have been given if the death or insolvency had not occurred. সিম্পল, কোন লোক মারা গেছে, নর্মাল ভাবে যেই অ্যাড্রেসে নোটিশ যাইতো, সে যদি মারা না গেলে যে নোটিশ যাইতো সেখানে যাবে। এখন কথা হলো কোম্পানিকে যদি জানানো হয় তার লিগাল রিপ্রেজেন্টেটিভ এক্স ওয়াই জেড, তাহলে ওই এক্স ওয়াই জেড এর অ্যাড্রেস বরাবর তার নোটিশ যাইতে হবে। ঠিক আছে। এরপর অপশনাল রেগুলেশন 170 অফ দ্য শিডিউল 1 কি বলছে, মেম্বার্স অনলি হুইচ স্টেট দ্যাট নোটিশ অফ এভরি জেনারেল মিটিং শ্যাল বি গিভেন ইন সাম ম্যানার হিয়ারিন বিফোর অথরাইজড টু এভরি মেম্বার অফ দ্য কোম্পানি ইনক্লুডিং বিয়ারার অফ দ্য শেয়ার ওয়ারেন্ট। এখন তো শেয়ার ওয়ারেন্ট হয় না, এখন তো সাধারণত দেখা যায় যে ওই বিও অ্যাকাউন্টের মধ্যেই সব থাকে। শেয়ার ওয়ারেন্ট অ্যাকসেপ্ট দোজ মেম্বার্স হু হ্যাভ নো রেজিস্টার্ড অ্যাড্রেস উইদিন বাংলাদেশ হ্যাভ নট সাপ্লাইড টু দ্য কোম্পানি অ্যান অ্যাড্রেস উইদিন বাংলাদেশ। অর্থাৎ যার অ্যাড্রেস দেওয়া আছে তাকে শেয়ার ওয়ারেন্ট পৌঁছাইতে হবে। এভরি পার্সন এন্টাইটেলড টু শেয়ার ইন কনসিকুয়েন্স অফ ডেথ অর ইনসলভেন্সি অফ দ্য মেম্বার হু বাট ফর ইজ ডেথ অর ইনসলভেন্সি উড বি এন্টাইটেলড টু রিসিভ, যেটা বললাম লিগাল রিপ্রেজেন্টেটিভ, তার উত্তরাধিকার। ঠিক আছে, তাদের কাছে শেয়ার ওয়ারেন্টটা পৌঁছাইতে হবে। নোটিশ নিড নট বি ইন এ স্পেসিফিক ফর্ম। when all the directors are present service of notice becomes obsolete। যদি সব ডিরেক্টররা প্রেজেন্ট থাকে তাহলে আমার নোটিশ দেওয়া না দেওয়া এটা অবসোলিউট হয়ে যাবে, জরুরি কিছু না। An informal notice calling a board meeting becomes valid provided none of the directors raise an objection about non-service of notice। এটা বললাম যে ইনফর্মাল মিটিং হয়েছে, নোটিশ তো দেওয়া হয়নি, কেউ অবজেকশন তুলে না, মানে দিস ইজ ওকে, নোটিশ সার্ভ ধরে নেবে, নোটিশ সার্ভ। If any director thinks that proper notice has not been given and he does not complain of the same, the resolution would be valid specifically when he takes part in the proceeding। যদি সে অবজেকশন না দেয়, নোটিশও পায় নাই, অবজেকশনও দেয় নাই, মানে হি ইজ ওকে। Notice is to be issued with due authority granted by the director. For all purposes, only directors are authorized to convene a meeting. The company secretary may issue notice for a meeting, but his signature must be qualified in by the words by order of the board. It important জিনিস। Only director have the capacity to convene meeting. Secretary ডাকতে পারে, কিন্তু সে তার ওই লেটারের মধ্যে বলে দিবে by order of the board। তো আজকে এই পর্যন্তই। কার কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা নেক্সট ক্লাস, আমাদের তো নেক্সট ক্লাস মনে হয় কবে, বুধবার না নাকি? জি স্যার, বুধবার। বুধবার। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের ওই লর্ড কোন কোন মানে রেফারেন্স বুক গুলা পড়লে ভালো হবে, একটু যদি কাইন্ডলি শেয়ার করতেন। রেফারেন্স বুক ভাই দুইটাই পড়েন। এই যে আপনার এই আইসিএবির যেটা আমি এখন আপনাদেরকে দিয়ে রাখছি, কর্পোরেট এন্ড বিজনেস ল, জি আইসিএবির যেই আপনাদের ম্যানুয়াল, এই দুইটা পড়েন, এই দুইটা পড়লে এনাফ। এই দুইটা পড়ার পরে আপনি যেটা করবেন, আইসিএবির কোশ্চেন আমি আপনাদের শেয়ার করে দিব সাজেস্টেড অ্যান্সার সহ। এগুলো দেখলে মোটামুটি আশা করি আপনাদের কভার হয়ে যাবে। ধন্যবাদ স্যার। জি, স্যার কি কি বই শেয়ার করলে একটু ভালো হয়? এগুলো অলরেডি আগে শেয়ার করা হয়েছে ভাই, এটা একবারে প্রথম ক্লাসে দেওয়া হয়েছে, এগুলো আপনাদের বন্ধুদের কাছ থেকে নিয়ে নিন। ঠিক আছে, কোম্পানি স্যার একটা কি পড়তে হবে, কোম্পানি একটা স্যার ম্যানুয়াল। কোম্পানি একটা কতদিন পড়বো? বুঝি নাই কোম্পানি কতদিন পড়বেন আরো, স্যার কয়টা ক্লাস লাগবে আর? দেখি কতগুলো লাগে। কয়টা ক্লাস হয়েছে আপনাদের এই পর্যন্ত? প্রায় কয়টা? 7টা হয়েছে স্যার, 7টা আটটা 7টা। হয়েছে। এখানে আমি কেন পড়াচ্ছি আপনাদের কোম্পানি অ্যাক্ট, আপনাদের 100-র মধ্যে 25 মার্কস কোম্পানি অ্যাক্ট। ঠিক আছে, এই জন্য কোম্পানি অ্যাক্টে বেশি পড়াচ্ছি। 30 মার্কস স্যার। 30 মার্কস, তাহলে 100-র মধ্যে 30 স্যার যদি আপনি sure করতে চান, আমরা জি বলেন। স্যার বলেন। আমরা তো নতুন স্টুডেন্ট, আমাদের জন্য স্যার যদি কোনো গ্রুপ থাকে, গ্রুপে বা এই যে পিডিএফ গুলো আমরা একটা পাই না। আমি আসলে কোনো গ্রুপ মেনটেন করি না, এখানে আপনাদের বন্ধু যারা আছে তাদের সাথে কথা বলেন। ঠিক আছে, স্যার কোম্পানি অ্যাক্ট ম্যানুয়ালটা কি আমাদের সাথে রাখলে ভালো হয় স্যার? বুঝি নাই কোম্পানি অ্যাক্ট। কোম্পানি অ্যাক্ট যে ম্যানুয়াল যেটা, হ্যাঁ হ্যাঁ ওটা সাথে রাখলে কি ভালো হয় স্যার? হ্যাঁ, ওগুলো রাখেন, ওগুলো পড়েন, ওগুলো পড়লেই হবে। স্যার কোম্পানির অ্যাক্টের যে সেকশন গুলো স্যার, এগুলা কি সব মনে রাখা সম্ভব দরকার নাই, স্যার? এখানে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো দেখেন, আর জি প্রিভিয়াস যে কোশ্চেন গুলো শেয়ার করবো, কোশ্চেন গুলো দেখেন, এগুলো দেখলে আশা করি হবে। ইনশাআল্লাহ। ওকে। ঠিক আছে ইনশাআল্লাহ।
ঠিক আছে তাহলে। ঠিক আছে, ধন্যবাদ স্যার, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম, জুয়েল ভাই আছেন? হ্যালো।